ডায়েরি লেখার এই পাগলামোটা শুরু হয়েছিল গত 1 বছর আগে। তখন থেকে যখনই সময় পেয়েছি এই শহুরে জীবনকে পিছনে ফেলে কোনো এক নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছি কিছু নতুন লিখবো বলে, কিছু নতুন তৈরি করব বলে। সেই রকমই এবারেও অনেক ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার সন্ধানে। এবারে আমাদের গন্তব্য হলো মেঘালয়া এবং গুয়াহাটি। মেঘালয়া অ্যান্ড গুয়াহাটি সিরিজের এই প্রথম এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এবারের গন্তব্য হচ্ছে শিলং। তো আমি কন্টিনিউয়াসলি আপনাদের আপডেট করতে থাকবো। আর এখন এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা যে ট্রেনটায় যাচ্ছি সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। তো ঘড়িতে এখন বাজে 5:30, আর আমাদের ট্রেনের টাইম হলো অ্যারাউন্ড 6:55 নাগাদ। আমি আপনাদের হোস্ট, আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী, আর আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ। এই ট্রেনটি অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে শিলচর অব্দি যায়। আমরা গুয়াহাটিতে নামবো, গুয়াহাটিতে নেবে সেখান থেকে আমরা শিলংয়ের জন্য রওনা দেবো। এখন ঘড়িতে বাজে 6:35, আর আমাদের অ্যাকচুয়ালি ডিপার্চার টাইম আছে 6:55। ট্রেন দিয়ে দিয়েছে। তবে একটা কথা বলবো, ট্রেনটা যেটা এক্সপিরিয়েন্স করলাম, আমরা 3 AC টিকিট কেটেছি, বাট দ্য থিং ইজ ভিতরটা খুবই অপরিষ্কার আপাতত এখনো অবধি। জানি না পরে গিয়ে কী হবে। এখনো অবধি যেটা এক্সপিরিয়েন্স করলাম যে চারিপাশে কিন্তু মানে আরশোলা ঘোরাফেরা করছে। এরপরে একবারে দেখা হবে গুয়াহাটি স্টেশনে নেবে। আজকের এই ভিডিওতে থাকছে আমরা কলকাতা থেকে গুয়াহাটি কি করে পৌঁছালাম এবং গুয়াহাটি থেকে শিলং অবধি যাত্রাপথ, এবং সেখানে গিয়ে শিলংয়ের লোকাল সাইট সিইংস, সেই প্রত্যেকটি যাবতীয় ইনফরমেশন আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ঘড়িতে বাজে এখন 3:44, আর আমি এখন আছি গুয়াহাটি স্টেশনে। গুয়াহাটি স্টেশনে আজকে এক্স্যাক্ট টাইমে ট্রেনটা আমাদের ড্রপ করেছে 2:55 নাগাদ। এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন, বাট কয়েকটা কথা এখানে বলে রাখলে ভালো হয়। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মেনটেনেন্স একদম নেই, আর মানে সেফটির দিক থেকেও ইটস নট এট অল ভেরি গুড। এটা আমার মনে হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে জিনিসটা একেবারেই মানে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। আর তবে কি, হ্যাঁ, সার্ভিস ওরা দেওয়ার চেষ্টা করেছে, তো বিষয়টা হচ্ছে যে অ্যামিনিটিস গুলো থাকলেই তো হবে না, সেগুলোর প্রপার অ্যাপ্লিকেশনও থাকতে হবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমরা আছি প্ল্যাটফর্ম 1-এ। আমাদের প্ল্যাটফর্ম 2-তে ড্রপ করা হয়েছিল, প্ল্যাটফর্ম 1-এ আছি। প্ল্যাটফর্ম 1-এ আমরা এখন একটু রেস্ট করছি, কারণ এরপরে আমাদের যে ট্রিপ প্ল্যানটা আছে সেটা হচ্ছে 7:10-এ এখান থেকে আমাদের শিলংয়ের বাস আছে। বাসটি আমি বুক করেছিলাম রেড বাস থেকে, এমটিসির বাস। আপাতত আপনাদেরকে যেটা দেখাবো, আমি যে জায়গাটা ওয়েট করছি আমরা, এক্সিকিউটিভ লঞ্চ এখানকার, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আর এক্সিকিউটিভ লঞ্চে আসতে হলে প্ল্যাটফর্ম, মানে যে প্ল্যাটফর্মেই আপনাকে নামানো হোক না কেন, আপনাদের আসতে হবে প্ল্যাটফর্ম 1-এ। প্ল্যাটফর্ম 1-এ নেবে একদম ফার এন্ডে চলে আসতে হবে, মানে এক্সিট ক্রস করেও ফার এন্ডে আসতে হবে। এক্সিকিউটিভ লঞ্চে ফার্স্ট আওয়ারের জন্য আপনাকে 30 রুপিস দিয়ে এন্ট্রি করতে হয় পার পার্সন। তারপরে যে আওয়ারগুলো এক্সটেন্ড হবে পার আওয়ার 20 রুপিস করে ওরা নেয়। সো ইটস কাইন্ড অফ ভেরি চিপ, আর বেশ ভালো সেখানে ফ্যাসিলিটিস ওরা প্রোভাইড করছে। খাবার দাবারও পাবেন, বসার জায়গাও আছে। এখানে বলে রাখা ভালো, শুধুমাত্র এক্সিকিউটিভ লাউঞ্জই নয়, আমাদের গুয়াহাটির স্টেশনে কিন্তু রিটায়ারিং রুমস অ্যাভেলেবেল আছে। যদিও আমি যে সময় গেছিলাম সেই সময় রিটায়ারিং রুমস অ্যাভেলেবেল ছিল না, কারণ সেখানে অফিসিয়ালস অ্যাভেলেবেল ছিলেন না।
আর আরেকটি কথা যদি বলি যে এখানে আমার মনে হয়েছে যে এই এক্সিকিউটিভ লঞ্চটিকে আরও মেনটেন করে রাখা যায়, স্পেশালি বাথরুম এরিয়াসগুলো, কারণ স্যানিটারিটা আমার মনে হয় খুব হাইজিন ওয়েতে মেনটেন করা উচিত, যেটা প্রথম ঢুকেই আমার যেটা মনে হচ্ছিল যে সেটা একটু অল্প মেনটেন হচ্ছে। তো এই একটা জিনিস আমার মনে হয়েছে যেটা ঠিক করলেও করা যায়। भैया इसको भी वीडियो में आगे करना है। हाँ आप आ रहे हैं। এখন দাঁড়িয়ে আছি এএসটিসি বাস স্ট্যান্ডে, অ্যাকচুয়ালি আসামের যে বাস স্ট্যান্ডটা আছে, আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি এমটিসির বাসে। তো এমটিসি বাসটা, এটা আমি যেটা বলেছিলাম যে রেড বাস থেকে বুক করেছি, আর রেড বাস থেকে বুক করা এটা আমাদের অ্যাকচুয়ালি পড়েছে অ্যারাউন্ড ধরুন 220 পার হেড। তো কিছু আই গেস অফিসিয়ালি কয়েকটা ইনফরমেশন যদি একটু ক্লিয়ার করে দেওয়া থাকে তাহলে খুব ভালো হয়। যেমন এখানে এই বাসটায় যে প্রবলেমটা ফেস করেছি সেটা হলো লাগেজ রাখার জায়গা নেই একদম। আর ওয়ারাজ আদারওয়াইজ ঠিক আছে, আদারওয়াইজ এই যে যেমন ধরুন ঘুরতে গেলে যে মজাগুলো হয় এরকম দেখা হয়ে গেল কয়েকজনের সাথে, তো এই আর কি। সো লেটস স্টার্ট দ্য জার্নি নর্থ ইস্ট, হিয়ার উই কাম। বন্ধুরা, এখানে আগেই বলে রাখি যে এই সিরিজের প্রথম এপিসোডটা কিন্তু একটু লং হয়েছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটি এপিসোডই একটু লং হবে। যদি তোমাদের এটা খুব লেন্দি মনে হয় তাহলে তোমরা স্কিপ করে মেন জায়গাগুলি দেখে নিতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেষ অবধি দেখো, জানিও কমেন্টসে কেমন লাগছে। তবে কি, আমি যখন ভিডিও বানাই আমার মনে হয় আমি যেন অধিকাংশটাই তোমাদের সাথে ভাগ করে নিতে পারি, তাই জন্য আমি চাইলেও ছোট ভিডিও বানাতে পারি না। এখন যে জায়গাটা দিয়ে ক্রস করছি, এক সাইডে আসাম, এক সাইডে মেঘালয়। অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট টাইম টু শিলং। বাবা 26 বছর আগে এসছে, বাবা পিছনে বসে আছে। তো আমি যা যা এক্সপিরিয়েন্স করবো সেটা শেয়ার করতে থাকি। ইন কেস কোনো ভুল ইনফরমেশন চলে গেল, প্লিজ আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। চারিপাশে তোমরা দেখতে থাকো। গুয়াহাটি টু শিলং ইজ অ্যাকচুয়ালি 98.3 কিলোমিটার্স। আর এক্ষুনি জাস্ট একটা বিল বোর্ড আমরা ক্রস করলাম, ওখানে দেখালো এখন অব্দি 84 কিলোমিটার্স টু শিলং। এবার বুঝতে পারছো কেন ছোট ভিডিও বানাতে পারি না? কি করে এই দৃশ্যগুলো তোমাদের সকলের সাথে ভাগ না করে পারি বলো তো? ঠিক এই কারণেই আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যায়। যে কোনো কিছু প্রথমবার এক্সপিরিয়েন্স করার মনে একটা আলাদা মজা হয়, যেটা আমি এখন উপভোগ করছি। আই গেস পিছনে যারা সবাই আছে অনুভব করছে একই জিনিস। এত সুন্দর লাগছে, এটা সত্যি মানে বলে বোঝানোর না। আমি রাস্তাটা যতটা কভার করা যায় ততটা চেষ্টা করছি, কারণ পুরো রাস্তাটা তো কভার করতে পারবো না, অন্য আরও জায়গা আমাকে কভার করতে হবে। সেই জন্য অ্যাকচুয়ালি আমরা লাস্ট যে ওই যে ব্রিজটা ক্রস করলাম, তো ওখান থেকে অ্যাকচুয়ালি পুরোপুরি মানে আসামকে পিছনে ছেড়ে আমরা মেঘালয়ে এন্ট্রি করে ফেলেছি। তো এখন যা দেখছি পুরোটাই মেঘালয়, মেঘেদের রাজ্যে চলে এসেছি আমরা। অসাধারণ লাগছে, চূড়ান্ত সুন্দর। চূড়ান্ত বললেও যাই কমপ্লিমেন্ট করি না কেন, নেচারের কাছে সবসময় হার মেনে যেতে হবে। এনি কমপ্লিমেন্ট ইজ জাস্ট লেস ফর মাদার নেচার। কিছু বেসিক ইনফরমেশন এখানে দিয়ে রাখি। এখন একটা জায়গায় জাস্ট কোথাও দাঁড়িয়েছি ফর ব্রেকফাস্ট। ইন্ডিয়ার মধ্যে 330টি পপুলার সিটিজ আছে, তার মধ্যে শিলংকে কিন্তু কনসিডার করা হয় একটা। আপনারা জাস্ট চারিপাশটা দেখুন। আমি সত্যি কথা বলতে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্লেন দিস। মানে অসাধারণ বললেও কম। যাই বলছি, এখানে ব্রেকফাস্ট করব। এখান থেকে আজকের প্ল্যান আছে ব্রেকফাস্ট করে এখন আমরা আগে শিলংয়ে পৌঁছাবো। শিলংয়ে এই গাড়িটা আমাদের এমটিসির এই বাসটা যাচ্ছে অ্যাকচুয়ালি বারিক পয়েন্ট অবধি যাচ্ছে। আর দুটো অ্যাকচুয়ালি ড্রপিং পয়েন্ট থাকে এই বাসটার। একটা ড্রপিং পয়েন্ট হচ্ছে আপনার আইএসবিটি শিলংয়ের যে বাস স্টপটা আছে সেইটা, আর একটা হচ্ছে
বারিক পয়েন্ট। তো আমরা অ্যাকচুয়ালি বারিক পয়েন্টে নামবো। বারিক পয়েন্টে নেবে ওখানে আমাদের একটা ট্যাক্সি মানে ক্যাব বুক করা আছে। তো সেই ক্যাবে করে আজকে শিলংয়ের লোকাল সাইট সিইংটা করবো এবং আপনাদের সাথে সেগুলো ভাগ করে নেবো। এখানে মেঘালয়ার সম্পর্কে কিছু জরুরি তথ্য আমার মনে হয় তোমাদের সাথে ভাগ করে নেওয়া খুব জরুরি। মেঘালয় মানে মেঘেদের আবাসস্থল, উত্তর পূর্ব ভারতের একটি স্থল বেষ্টিত রাজ্য। 1972 সালের 21শে জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল, ইউনাইটেড খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড়। মেঘালয় পূর্বে আসামের অংশ ছিল, কিন্তু 1972 সালের 21শে জানুয়ারি খাসি, গারো এবং জয়ন্তিয়া হিলস জেলাগুলি মেঘালয়ের নতুন রাজ্য হয়ে ওঠে। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত। 10টা থেকে 10টা 15-র মধ্যে কিন্তু এমটিসির বাস আমাদের একদম শিলংয়ে ড্রপ করে দিয়েছে। আর শিলংয়ে আমাদের জন্য চিন্ময় কাকু ওয়েট করছিলেন। এখন চিন্ময় কাকু গাড়িতে করে ঘুরবো। আজকে চারিপাশটা ঘুরে দেখবো, লোকাল সাইট সিইংস হবে। যে যে জায়গাগুলো ঘুরবো সেই জায়গাগুলো আমি অন স্ক্রিন দেখানোর চেষ্টা করব। চারিপাশে চেরি ব্লসমস ফুটে আছে, এত সুন্দর লাগছে, মানে আই এম ওয়াচিং দিস ফর দ্য ফার্স্ট টাইম। বাবা, এর আগে এরকম দেখেছিলে যখন আগে এসেছিলে? আচ্ছা, আমরা এখন ফার্স্ট শিলং পিকে যাচ্ছি, তাই তো কাকু? আচ্ছা, তোমরা যারা এখানে আসবে, আপনারা যারা এখানে আসবেন, শিলংয়ে আসবেন, অবশ্যই আসুন। তারা কিন্তু এখানে আসলে কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারেন। কাকুর কাছে সব ধরনেরই গাড়ি অ্যাভেলেবেল আছে, আপনাদের ঘুরতে কোনো অসুবিধা হবে না। তো চলুন অন স্ক্রিন এবার জায়গাগুলো দেখতে থাকি। এই ভিডিওগুলিতে মেঘালয়ার কতটা সৌন্দর্য আমি তুলে ধরতে পেরেছি সেটা আমি সত্যিই জানি না, সেটা তোমরা কমেন্টসে জানিও। কিন্তু যে সৌন্দর্যগুলো আমি নিজে উপভোগ করেছি তার মধ্যে আমার সবচেয়ে যেটা প্রিয় লেগেছে সেটা হচ্ছে এই চেরি ব্লসমগুলো। এত চেরি ব্লসম দেখেছি যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না যে আমার কত সুন্দর লেগেছে। কেন শিলংকে স্কটল্যান্ডের সাথে তুলনা করা হয় আশা করি বুঝতে পারছেন। চারিপাশটা দেখছি আর মানে আমি তো একদম স্পেল বাউন্ড পুরো। আমি জানি না কি বলা উচিত বা কিভাবে এক্সপ্রেস করা উচিত, আই ডোন্ট নো। আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। লিটারেলি মেসমারাইজড হয়ে গেছি শিলংকে দেখে। সো নর্থ ইস্ট জাস্ট অসাধারণ। এখন এই মুহূর্তে শিলং পিকের দিকে যাব। এখানে নিয়মটা যেটা আছে, আগে আপনারা যদি গাড়ি বুক করেন, সো গাড়ি করে আগে এখানে ওরা নামিয়ে দেবে। আর এখানে কিছু ছোট গাড়ি আছে, সেই ছোট গাড়ি আপনাদের বুক করতে হবে। সো টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে হচ্ছে 50 পার পারসন, আর গাড়ি যাতায়াতের জন্য 200, মানে 100 যাওয়ার আর 100 আসা। এইটা মনে রাখবেন, আমি ডিটেলটা স্ক্রিনেও শেয়ার করে দেবো। পিক পয়েন্টে যাওয়ার আগে ওটা অ্যাকচুয়ালি ডিফেন্স এরিয়া আছে, তো ওই ডিফেন্স এরিয়া এন্টার করে সেখানে ক্যামেরা করা নিষিদ্ধ আছে। তো যখন ওখানে আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি, অ্যাকচুয়ালি টিকিট যখন কাটবেন আপনাদের ওই টোকেন ওয়াইজ নাম্বার দেবে, লাইক 1 2 3 4 এরকম করে। তো এখন আমাদের 4 নম্বরে আছে, 3 নম্বরের গাড়িটা এইমাত্র, এই যে পিছনে যে গাড়িটা যাচ্ছে এটা বেরিয়ে যাচ্ছে, আমাদের 4 নম্বরে আছি, আমরা ওয়েট করছি। তো এইরকম ছোট ছোট এরকম গাড়ি আছে, লাইক অল্টো, অমনি, এই ধরনের গাড়ি এখান থেকে ওখানে। তো যেটা বলছিলাম, ওই ডিফেন্স এরিয়ায় ঢুকে ক্যামেরা প্রহিবিটেড, আদারওয়াইজ সিজ করে নিতে পারে। আবার আপনি যেখানে গিয়ে রেকর্ড করতে পারবেন সেটা হচ্ছে শিলং ভিউ পয়েন্টে গিয়ে, ওখানে গিয়ে রেকর্ড করতে পারবেন। তো দেখা হবে ওখানে গিয়ে। সত্যি এই জায়গাগুলো দেখলে মনে হয় যে আমাদের দেশেই এত সুন্দর সুন্দর জায়গা আছে, বাইরে হয়তো যাওয়ার সত্যি দরকার নেই, বা সেগুলো পরেও এক্সপ্লোর করা যেতে পারে। আগে দেশটাকে ভালো করে এক্সপ্লোর করা উচিত। কেন জানি না, যখন পাহাড় ঘুরতে যাই তখন এটাই মনে হয় যে পাহাড়ের তো প্রত্যেকটা অংশই এত সুন্দর। আলাদা করে কোনো একটা ভিউ পয়েন্ট বা কোনো একটা জায়গাকে কি সুন্দর বলা যায়? বলা যায় না, তাই না? ঠিক সেই রকমই মেঘালয়ে যখন আপনারা আসবেন, এখানে প্রত্যেকটা ভিউ পয়েন্টই অসাধারণ। তার মধ্যে অন্যতম সুন্দর হলো শিলং পিক ভিউ পয়েন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলং পিক পয়েন্টে। এটা একটা ভিউ পয়েন্ট, এখানকার সব থেকে উচ্চতম ভিউ পয়েন্ট।
অ্যান্ড দ্য হাইট রেঞ্জেস, শিলংয়ের হাইটটা অ্যাকচুয়ালি সি লেভেল থেকে রেঞ্জ করে আপনাদের 4,500 টু 6,000 ফিট। তো আমরা এখন প্রায় 6 থেকে 6,500 ফিট উপরে আছি ফ্রম সি লেভেল। সো চারিপাশটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে এটা। এখান থেকে পুরো এন্টায়ার এই যে রেঞ্জটা দেখা যাচ্ছে, ইটস জাস্ট অসাম, ইজন্ট ইট? এখানে চারিপাশে কিন্তু অনেক দোকানপাটও আছে, আপনারা কেনাকাটি করতে চাইলে এখান থেকে কেনাকাটি করতেই পারেন, জামা কাপড়, খাবার দাবার ইত্যাদি। দু সাইডে দুটো ওয়াচ টাওয়ার আছে, আমি যে কোনো একটাই উঠে উপর থেকে দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, দুটো টাওয়ারের মধ্যে বাঁদিকে যে টাওয়ারটা আছে সেটা হলো গিয়ে জাস্ট ফর টেলিস্কোপিক ভিউ। সেখানে পার মিনিট বললো আই গেস সেখানে 20 রুপিস করে চার্জ করছে। আর ওই দিকে যে টাওয়ারটি আছে, ওই যে ওদিকে যেটি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে অনলি ফর টুরিস্ট, মানে আপনি উইদাউট এনি ফি ওখানে উঠে উপর থেকে ভিউটা দেখতে পাবেন। শিলং পিক ভিউ পয়েন্টের যদি উচ্চতা আমরা বলি তাহলে সেটা হলো 6,433 ফিট ফ্রম সি লেভেল। এবং এই শিলং পিক ভিউ পয়েন্ট থেকে কিন্তু এন্টায়ার শিলং সিটিটাকে দেখা যায়। এটাই হলো শিলং পিক ভিউ পয়েন্টের আকর্ষণ। I really don't know how to explain this, but really, Shillong took my heart away. একদম মন জয় করে নিয়েছে। মানে আমি সত্যি জানি না কিভাবে এক্সপ্লেন করবো। প্রত্যেকবারই এই কথাটা বলি, বিশেষ করে পাহাড়ে গেলে তো আরও বেশি করে বলি, কিন্তু সত্যি পাহাড়ে গেলে আমি শব্দ খুঁজে পাই না যে কিভাবে পাহাড়গুলোকে আমি এক্সপ্লেন করবো বা এই চারিপাশের এই সৌন্দর্যগুলোকে এক্সপ্লেন করবো। পিছনটা দেখুন, এটার সত্যি কি কোনো এক্সপ্লেনেশন হয় আমি জানি না। যদি কোনো এক্সপ্লেনেশন আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনসে জানান। আর ইনফ্যাক্ট আরও কয়েকটা কথা, এখন ইনফ্যাক্ট আপনারা যে ট্র্যাকটা, ব্যাকিং ট্র্যাকটা শুনছেন সেটাও আমার ডিজাইন করা, যেহেতু আমি প্রফেশনালি একজন মিউজিশিয়ান। তো আপনারা যদি আমার কাজগুলো শুনতে চান তার লিঙ্কটা উপরে আই বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, সেগুলোও চেক করতে পারেন। আমার প্রাইমারি চ্যানেলটা চেক করতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি আরও সাহস পাবো এরকম নতুন নতুন ব্লগ করার, নানান জায়গায় ঘুরে বেরিয়ে সেই জায়গাগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার। সাথে থাকবেন, এভাবেই ভালোবাসা দিতে থাকবেন। এবার পালা নেক্সট পয়েন্টে যাওয়ার। একটু রাশের মধ্যেই প্রথম দিনটাকে কাটাচ্ছি অ্যাকচুয়ালি, কারণ আদারওয়াইজ দিনটা নষ্ট করা যাবে না। তো এরপরে নেক্সট স্পটে গিয়ে আপনাদের সেই স্পটটা দেখাবো। এখন চলে এসেছি আজকের সেকেন্ড স্পটে, এলিফ্যান্ট ফলস, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফলস ইন শিলং। এটা অ্যাকচুয়ালি শিলং সিটি থেকে 12 কিলোমিটার্স অ্যাওয়ে, অ্যান্ড দিস ইজ সিচুয়েটেড ইন আপার শিলং। এটা ফেমাস কেন? অ্যাকচুয়ালি ফেমাস হওয়ার কারণ হচ্ছে ওয়াটারফলটা কিন্তু দুটো স্টেপে নামে। সবথেকে বড় ইম্পর্টেন্ট সিন এখানে যেটা, যে ক্যান ইউ গাইজ হিয়ার দ্য সারাউন্ডিং অফ দিস প্লেস। দেখুন ওয়াটারফলের যে সাউন্ডটা, এদিকে একটা স্টেপ আছে, আমি খুব শিগগিরই কাছে গিয়ে দেখাচ্ছি। সো এই যে ওয়াটারফলের যে সাউন্ডটা, ইজন্ট দিস অ্যামেজিং, ইউনো? এটা দারুণ ফিলিং দিচ্ছে, তাই না? সো ওয়াও, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু শিলং ইজ গিভিং মি জাস্ট চিলস। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি বাবার কাছে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ হি ইজ কামিং আফটার 26 ইয়ার্স, 26 বছর পর আসছে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর হিম। চারিপাশটা দেখুন, এটা একটা স্টেপ আছে, আর একটা স্টেপ নিচের দিকে যাচ্ছে। আমি নিচের দিকে খুব শিগগিরই যাব। শিলং সিটির লোকাল সাইট সিংয়ে মূলত আপনাকে 7 থেকে 8টি পয়েন্ট দেখানো হবে এবং প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু
টিকিট এন্ট্রির জন্য কিছু না কিছু প্রাইস অ্যালট করা আছে, সেটা আপনাকে দিতেই হবে। স্টেপসগুলো কিন্তু খুব স্টিপ এখান থেকে, তো নামবার সময় খুব সাবধানে নামতে হবে। আর যাদের পায়ের সমস্যা আছে, যেমন মা কিন্তু আগের স্টেপটাতেই ওখানে গিয়ে বসে পড়লো। মা অ্যাকচুয়ালি আর নামাটা ঠিক হবে না, তাই জন্য ওখানেই বসিয়ে রাখলাম। এখন আমি আর বাবা নিচের দিকে স্টেপটাই যাচ্ছি। গুয়াহাটি থেকে শিলং পৌঁছাতে আমাদের যেটুকু সময় লেগেছিল এবং আমরা যে সময় শিলং পৌঁছেছিলাম, যে কারণে আমাদের সাইট সিইং জার্নিটা কিন্তু একটু শুরু করতে দেরি হয়ে গেছিল, প্রায় 11টা বেজে যায়। কিন্তু আমরা সেদিনকের দিনটা নষ্ট করতে চাইনি, তাই গাড়ির মধ্যেই লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। তবে সেটার কারণে কিন্তু, প্লাস শিলংয়ের অত্যাধিক জ্যামের কারণে আমাদের কয়েকটি জায়গা মিস হয়ে যায়, যেমন লেডি হায়দারি পার্ক, ওয়াজ লেক আর ডন বস্কো মিউজিয়াম। যদিও বা ডন বস্কো মিউজিয়াম সেদিনকে বন্ধ ছিল। তাই তোমাদের বলবো, তোমরা যখন মেঘালয়ে আসবে, এই 3টে স্পট কিন্তু শিলং লোকাল সাইট সিংয়ে মাস্ট। যত নিচের দিকে নামবেন তত সিঁড়িগুলোয় কিন্তু জলের অ্যামাউন্টটা বেশি, মানে পিছলটা বেশি, তাই জন্য খুব সাবধানে এই জায়গাটা নামতে হবে। আমি একদম নিচে চলে এসেছি এক্স্যাক্টলি। জাস্ট এই জায়গার ভিউটা দেখুন, অসাধারণ লাগছে, বুঝলেন? চূড়ান্ত লাগছে। আচ্ছা, সত্যি বলো তো, এই সৌন্দর্যের কি কোনো ব্যাখ্যা হয়? আমার সত্যি জানা নেই। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর এখন আছি আমরা এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলসের অ্যাকচুয়ালি সৌন্দর্যটাই এটা যে এই ওয়াটারফলটি 3টি ধাপে নিচে নেমে আসছে। 3টি ফলসই আমরা এখানে দেখতে পাই। এন্ট্রি করার জন্য এখানে 100 টাকা পার পার্সন ওরা টিকিট চার্জ করে। শিলংয়ের প্রত্যেকটি সাইট সিংয়েই এরকম কিছু না কিছু টিকিট প্রাইসেস আছে, যেগুলো আমাদের প্রোভাইড করে ভিতরে ঢুকতে হয়। পিছনে যে রক্স গুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু পুরো ড্রপলেটস ড্রিজেল করছে একদম। আমি এখান থেকে যখন নামছিলাম, মাথার উপরে জল পড়ছে, সো ফিলিংটা জাস্ট অসাধারণ, বলে বোঝাতে পারবো না। আর একটা কথা, শুধু এই জায়গাটা কিন্তু পিছলটা বড্ড বেশি, ওই জন্য দেখে নামতে হবে, বুঝে নামতে হবে। একটু পা টিপে টিপে নামলেই সেটা শ্রেয়। সিরিয়াসলি বলছি, মনে হচ্ছে জায়গাটায় থেকে যাই, আমার যেতে ইচ্ছে করছে না। ওয়েদারটাও এত প্লিজেন্ট, ওয়েদার ইজ অ্যারাউন্ড, এখন এই মুহূর্তে মনে হচ্ছে ওই 21 to 23 মধ্যে আছে। সকালবেলার দিকটায় 20-21 চলছিল, এখন আই গেস ওটা 23-24 চলছে। আই গেস অ্যারাউন্ড এরকমই টেম্পারেচার থাকবে। সো ইটস কোয়াইট ভেরি প্লিজেন্ট হিয়ার। খুবই ভালো লাগছে, পিছন দিকটা জাস্ট অসাধারণ। আই জাস্ট কান্ট লিটারালি এক্সপ্লেইন ইট, এত সুন্দর লাগছে। আই এম রিয়েলি হ্যাভিং মাই টাইম। এই জায়গাটা পুরো ড্রিজেল করছে উপর থেকে, ইউ ক্যান ফিল দ্য ওয়াটার ড্রপলেটস। বেসামাল রাস্তাগুলো এভাবেই এগোতে থাকছিল, আর তার সাথে এগোচ্ছিলাম আমরা, আর তার সাথে উপভোগ করছিলাম চেরি ব্লসমের এই সৌন্দর্য। নর্থ ইস্ট ইন্ডিয়ার সৌন্দর্য আমাকে এইভাবে গ্রাস করবে, এইভাবে আপন করে নেবে, এইভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেবে, আমি কোনোদিন ভাবতে পারিনি। অবশ্য যদি এখানে না আসতাম তাহলে হয়তো এই উপলব্ধি হতো না। দেখতে দেখতে চলে এলাম মফলং ফরেস্ট। মফলং ফরেস্ট মূলত শিলং থেকে 27.3 কিলোমিটারের দূরত্বে, এবং এটি খাসি হিলসের পশ্চিমতম জায়গাগুলিতে অবস্থিত। এই ট্রেকটা মূলত 40 থেকে 45 মিনিটের একটি ফরেস্ট ট্রেক, যেখানে গাইড আমাদের সাথে যায় এবং ওরা খাসি কালচারের সম্বন্ধে আমাদের বিস্তারিত একটি ইনফরমেশন দেয়। এই মুহূর্তে এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি,
প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, ইটস সো বিউটিফুল অ্যারাউন্ড। তো সেই জায়গাটা হচ্ছে, এখন যে জায়গাটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে মফলং সেক্রেড ফরেস্ট। আমার এই জায়গাটার বিষয়ে হিস্ট্রিটা খুব একটা জানা ছিল না, বাট যেটুকু আমি অল্প সময়ের মধ্যে রিসার্চ করলাম, দ্যাট এটা বিশ্বাস করা হয় যে এই জঙ্গলটা, দিস ইজ সেক্রেড প্লেস, ইটস কনসিডার্ড টু বি আ সেক্রেড প্লেস। আর মনে করা হয় যে এখানে মানে এই খাসি প্রজাতিদের যে লোকাল গড আছে, লাবাসা বলে একজন ভগবান ওনাদের, সে এখানে বাস করেন। তো তাই জন্য এই জায়গাটাকে খুব সেক্রেড মনে করা হয়, একটা ধর্মীয় পীঠস্থান বলে মনে করা হয়, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটার এই জায়গাটার ইম্পর্টেন্স হচ্ছে যে এখানে দুটো প্রজাতির মধ্যে যখন যুদ্ধ শুরু হয়েছিল, সো তখন হিমা মফলং বলে একটি লিডার, তার জিতে যাওয়ার পরে এই জায়গাটাকে এবং ওনাকে অ্যাজ এ লিডার সবাই প্রোক্লেম করেন। আমি আর বাবা যাচ্ছি মফলং সেক্রেড ফরেস্টের ভিতরে, কারণ অনেকটা হাতা পথ আর কি এটা, কিন্তু যাদের সুতরাং পায়ে সমস্যা আছে তারা রিস্ক না নেওয়াই বেটার, চেষ্টা করতে পারেন। এটা মানে একটা পার্সোনাল পার্সপেক্টিভ। মা রিস্ক নিতে চাইলো না, তাই জন্য গেল না। পিছন দিকটা হচ্ছে এই যে একদম ওই ভিতরে যে ফরেস্টটা দেখা যাচ্ছে, আমরা ওই ফরেস্টের ভিতরে ঢুকে পড়বো। আমাদের সাথে গাইড আছে, ও জায়গাটাকে এক্সপ্লেন করবে। চারিপাশটা দেখুন, চারিপাশে যে দিকটাই তাকাচ্ছি প্রত্যেকটা দিকই অসাধারণ, প্রত্যেকটা দিক। একটা সত্যি কথা বলতে একটা দিকও মনে হচ্ছে না যে ক্যামেরাবন্দি না করে থাকা যাবে। এই ট্রেকের শুরুতেই যে ইনফরমেশনটি আমি উপলব্ধি করতে পেরেছিলাম সেটা হলো এই তিনটি পাথর, যেটা ওদের কালচার অনুযায়ী ওখানে মানা হয় যে একটি হলো ব্রাদার, একটি হলো নেফিউ, আর একটি হলো আঙ্কেল। These three characters are the most important characters in খাসি কালচার। আর একটি জিনিস হলো, খাসি কালচার অনুযায়ী ওদের ওখানে কিন্তু আফটার ম্যারেজ দ্য বয় হ্যাজ টু গো টু দ্য গার্লস হাউস। আর মেঘালয়া কিন্তু মাতৃতান্ত্রিক রাজ্য, তো মেঘালয়া এলে আপনারা দেখতে পারবেন যে এখানে মোস্টলি এভরি ওয়ার্ক ইজ ডান বাই উইমেন। সেটা দোকানপাট হোক কিংবা রাস্তাঘাটে পুলিশ অফিসার্স হোক, most of the works are done by women. So it's actually a woman empowered state. আর এখানে ভিডিওর মধ্যে আমি ভিডিওর সাউন্ড কেন অফ করিনি জানেন? কারণ আমি যখন এই জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছিলাম, বিশ্বাস করুন আমি হারিয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে আমি এরকম হারিয়ে যেতে খুব ভালোবাসি। আপনাদের হারিয়ে যেতে কেমন লাগে বন্ধুরা? তোমাদের হারিয়ে যেতে কেমন লাগে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। মাঝে মধ্যে এরকম একটু হারিয়ে গেলে ভালোই লাগে, তাই না? আর চারিপাশের নানান রকম পাখির ডাক, যে পাখির ডাক হয়তো আমি আগে কখনো শুনিনি, যাদের নাম আমি জানি না, আমি এই শব্দগুলোর মধ্যে, এই আওয়াজগুলোর মধ্যে আমি লিটারেলি হারিয়ে গেছিলাম। আমি চুপ করে শুনছিলাম, শুধুমাত্র ভিডিও করছিলাম, অডিও ক্যাপচার করছিলাম, ব্যাস এটুকুই। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? প্রকৃতির মধ্যে যখন আমরা এরকম হারিয়ে যাই, তখন আমার মনে হয় যে তখন আমরা বুঝতে পারি যে আমরা কতটা ক্ষুদ্র, তাই না? কত কিছু জানার আছে, কতটা জানা এখনো বাকি আমাদের। মফলং সেক্রেড ফরেস্টের মধ্যে যে গাছটি আপনারা মূলত সব থেকে বেশি দেখতে পারবেন সেটা হলো রুদ্রাক্ষের গাছ। ওদের ওখানে রুদ্রাক্ষ ফল এবং রুদ্রাক্ষটাকে কিন্তু খুব মানা হয়। যারা আমাকে খুব ক্লোজলি চেনেন তারা জানেন ওদের সাথে আমার বন্ধুত্ব হবেই, এখানে গিয়েও হয়ে গেছিল। এরপর পালা পরবর্তী গন্তব্যে যাওয়ার। চলুন দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে।
এই মুহূর্তে এখন চলে এসেছি শিলংয়ে এয়ারফোর্স মিউজিয়ামে। পুরো যে এরিয়াটি আছে সেই এরিয়ার মধ্যে কিন্তু ক্যামেরা রেস্ট্রিক্টেড, বাট ওয়ান্স ইউ এন্টার দ্য মিউজিয়াম তারপর থেকে কিন্তু এখানে ক্যামেরা আপনি করতে পারবেন, যেমনটা আমি করছি। ভিতরে চারিপাশটা আপনারা রেকর্ড করতেই পারবেন। আর এখানে টিকিট হচ্ছে 80 রুপিস লেগেছে আমাদের দুজনের, মানে 40 রুপিস ইচ। তো এখন ভিতরে যাব, ভিতরটা অল্প অল্প করে দেখাবো। আপনারা যখন এখানে আসবেন পুরোটা অবশ্যই দেখবেন, কারণ এখানে হিস্টোরিক্যাল প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে, ওয়েপেনারিজ থেকে শুরু করে ইনসিডেন্টস এন্ড অল, এগুলো এখানে শো করা আছে। ওখানে গেটে এন্ট্রি করার সময় আপনাকে একটা যে কোনো একজন, যতজনই হন না কেন, যে কোনো একজনের একটা আইডি দিয়ে এন্ট্রি করতে হবে। আফটার দ্যাট ওনারা এইরকম একটা কার্ড দেবে, এই কার্ডটা নিয়ে এখানে আপনাকে টিকিট করিয়ে তারপরে ভিতরে এন্ট্রি করতে হবে। এই মিউজিয়ামে শুধুমাত্র যে এয়ারফোর্স রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে বা হিস্টোরিক্যাল এয়ারফোর্স ইভেন্টস দেওয়া আছে শুধু তাই নয়, মেঘালয়ার কালচারের সম্বন্ধেও কিন্তু এখানে অনেক ইনফরমেশনস আপনারা পাবেন। আর এয়ারফোর্স রিলেটেড হিস্ট্রি, ইভেন্টস, ওয়েপেনারিজ, প্লেনস, হেলিকপ্টার্স ইত্যাদি রিলেটেড যাবতীয় ডিটেলস এখানে শেয়ার করা আছে। প্লাস দেয়ার ইজ এ ফান পয়েন্ট, এখানে একটা কিন্তু গেমিং কনসোলও আছে, যেখানে আপনি অ্যাকচুয়ালি একটা ডগ ফাইট এক্সপিরিয়েন্স করতে পারবেন। ডগ ফাইট ইন দ্য সেন্স, আপনি একটা জেট প্লেন ওড়াচ্ছেন এবং আপনি অন এয়ার আপনি ফাইট করছেন অন্যান্য প্লেনের সাথে। আপার শিলং টি ফার্মে ভিডিওগ্রাফি প্রহিবিটেড, 20 টাকা এখানকার টিকিট। এইমাত্র তোমাদেরকে যে প্যানোরামিক শটটা দেখালাম সেটা হচ্ছে আপার শিলং টি ফার্মের একটা শট। এখানে জাস্ট ছবিটা দিয়ে এই কারণে দেখাচ্ছি কারণ ভিতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউড নয়, ফটোগ্রাফি করা অ্যালাউড, তাই জন্য শুধুমাত্র ফটোগ্রাফি করতে পারলাম। তো এটা একটা ইনফরমেশন দেওয়ার ছিল। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডস লেক। দেখা হচ্ছে ওয়ার্ডস লেক। ভিডিওতে আগেও বলেছি, আবারও বলছি, এবার এই ভিডিওটি শেষ করার পালা। তবে আমরা যেহেতু আজকের এই সাইট সিইং জার্নিটা একটু দেরিতে স্টার্ট করতে হয়েছিল, সেই কারণে আমরা কিন্তু 3টি জায়গা মূলত মিস করে গেছি। একটা হলো ডন বস্কো মিউজিয়াম, কারণ সেটা বন্ধ ছিল। আর একটা হলো ওয়ার্ডস লেক, কারণ সেটা সময়ের মধ্যে কুলায়নি। আর একটা হলো লেডি হায়দ্রি পার্ক। অবশেষে সেদিনকের মতন আমরা চলে এলাম আমাদের বাসস্থান রামকৃষ্ণ মিশন শিলংয়ে। আজ ফাইনালি পুরো চারিপাশটা ঘুরে চলে এসেছি আমি এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিলং গেস্ট হাউসে। এই মুহূর্তে এখানে ডিনার করলাম এখন, আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। যাবতীয় ডিটেলস রিগার্ডিং দিস প্লেস এবং পরবর্তী এপিসোডে যে জিনিসগুলো দেখানো সেগুলো সবকটাই সেকেন্ড এপিসোডে থাকবে। সেগুলো জানতে চোখ রাখুন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজে। আপনারা এভাবেই সাথে থাকুন, এভাবেই ভালোবাসা দিতে থাকুন। তবে কয়েকটা জিনিস ভিডিওটি এন্ড করার আগে বলে রাখি, শিলং কিন্তু খাবার দাবারের দিক থেকে, গাড়ি ঘোড়া ভাড়ার দিক থেকে বেশ কস্টলি। তো আপনারা যখন শিলং আসবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এইটা বলে আজকের ভিডিওটি এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। চোখ রাখুন।